আজকের আলোচনায় স্বাগত। আমাদের কাছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কিছু খবরের একটা প্যাকেট রয়েছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এগুলো সব আলাদা আলাদা ঘটনা। একদমই তাই। একদিকে ধরুন ভোটার তালিকা নিয়ে তুমুল বিতর্ক, অন্যদিকে কয়লা পাচার নিয়ে ইডির বিশাল অভিযান। আবার দুর্গাপুরে নতুন কারখানা খোলার মতো ভালো খবরও আছে। ঠিক, আমরা চেষ্টা করব এই আপাত বিচ্ছিন্ন সুতোগুলোকে একসাথে বুনে দেখতে যে আসলে ছবিটা কি দাঁড়াচ্ছে, মানে রাজনীতি, প্রশাসন আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কোথায়। আর এই সংযোগগুলো খুঁজে বের করাটাই তো আজকের আলোচনার মূল উদ্দেশ্য। কারণ খবরগুলো যখন পাশাপাশি রাখা হয় তখন একটা প্যাটার্ন চোখে পড়ে। যেমন ভোটার তালিকা সংশোধনের মতো একটা প্রশাসনিক প্রক্রিয়া কেন এমন রাজনৈতিক চেহারা নিল, বা ধরুন কেন্দ্রীয় সংস্থার এই বড় আকারের অভিযানের সময়টা কি তাৎপর্যপূর্ণ। আর এই সব কিছুর মধ্যে দিয়ে রাজ্যের অর্থনীতি বা চাকরির বাজারের মতো বিষয়গুলো কিভাবে এগোচ্ছে। ঠিক, চলুন এই বিষয়গুলো নিয়ে গভীরে যাওয়া যাক। তাহলে শুরু করা যাক সবথেকে চর্চিত বিষয় দিয়ে, রাজ্যের ভোটার তালিকা সংশোধন। হ্যাঁ, যাকে বলা হচ্ছে SIR প্রক্রিয়া বা সামারি ইন্টেন্সিভ রিভিশন। নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 14 লক্ষ ফর্মকে আনকালেক্টেবল বা অগ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে। 14 লক্ষ সংখ্যাটা কিন্তু বিশাল। সত্যি বলতে সংখ্যাটা শুনেই কেমন চমকে উঠতে হয়। অবশ্যই কমিশনের পক্ষ থেকে এর কিছু পরিচিত কারণ দেখানো হয়েছে। কি রকম? যেমন ধরুন সমীক্ষার সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি, বা কেউ ঠিকানা বদলে ফেলেছেন। আচ্ছা। আবার এমনও অনেকে আছেন যারা হয়তো পাকাপাকিভাবে রাজ্যের বাইরে চলে গেছেন অথবা মারা গেছেন। কিছু ক্ষেত্রে তথ্যের গরমিলও থাকতে পারে। কারণগুলো স্বাভাবিক মনে হলেও এই বিপুল সংখ্যাটা স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন তুলে দিয়েছে। আমার প্রশ্নটা ঠিক এখানেই, এই কারণগুলো তো প্রতি বছরই কম বেশি থাকেই তো। তাহলে হঠাৎ করে এই বছর সংখ্যাটা এত বেশি কেন? এটা কি গত কয়েক বছরে রাজ্যের জনসংখ্যার বিন্যাসে কোনো বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে, নাকি এর মধ্যে প্রশাসনিক দক্ষতার অভাব বা অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? আপনি একেবারে আসল জায়গা ধরেছেন। বলুন। এখানেই বিষয়টা একটা রুটিন প্রশাসনিক কাজ থেকে বেরিয়ে এসে রাজনৈতিক বিতর্কের চেহারা নিচ্ছে। ঠিক, যখনই এত বড় সংখ্যক নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয় তখন স্বাভাবিকভাবেই নির্বাচনের ফলাফলে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়। আর এই কারণেই রাজনৈতিক দলগুলো এতখানি সোচ্চার। আর সেই রাজনৈতিক তরজা তো আমরা দেখতেই পাচ্ছি। সূত্র বলছে শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি অভিযোগ করছে যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, টার্গেট করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির যুক্তি বেশ সোজাসাপটা। তাদের বক্তব্য, যদি ভুয়ো ভোটার বাদ যায় তাহলে আপত্তিটা কোথায়? দেখুন, এটা একটা ক্লাসিক রাজনৈতিক দড়ি টানাটানি। একদম। একদিকে স্বচ্ছ ভোটার তালিকার দাবি, যা গণতন্ত্রের জন্য জরুরি। অন্যদিকে এই স্বচ্ছতা আনার প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ কিনা সেই প্রশ্ন। শাসক দলের ভয় এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোট ব্যাংকে আঘাত হানা হতে পারে। আর বিরোধীরা এটাকে সুযোগ হিসাবে দেখছে। তাদের মতে এর মাধ্যমে নির্বাচনে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। এই বিতর্কের আঁচ তো বেশ উপরের দিকেও পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন। হ্যাঁ, তিনি অভিযোগ করেছেন যে ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং তার নির্বাচনী প্রচারে ইচ্ছে করে বাধা তৈরি করা হচ্ছে, এমনকি হেলিকপ্টার ব্যবহারে বাধা দেওয়া বা বিভিন্ন অজুহাতে প্রচারে দেরি করানোর মতো বেশ কিছু নির্দিষ্ট অভিযোগও তিনি আনেছেন। এই অভিযোগগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যখন রাজ্যের প্রশাসনিক প্রধান সরাসরি নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন, তখন তা প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থায় প্রভাব ফেলে। ঠিক, মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী প্রশাসনিক কর্তাদের ওপরও নাকি চাপ তৈরি করা হচ্ছে। এর ফলে পুরো প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়েই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যায়, তাই না? তাহলে একদিকে রাজনৈতিক চাপানোতুর, অন্যদিকে প্রশাসনিক প্রক্রিয়া, এই দুয়ের মধ্যে সাধারণ ভোটারদের অবস্থাটা কি? চূড়ান্ত বিভ্রান্তিকর। তাদের জন্য ছবিটা তো বেশ ঝাপসা। আর সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো আসল সমস্যাটা এই রাজনৈতিক গোলমালের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। আসল সমস্যা
মানে সত্যি কি 14 লক্ষ ভোটারের তথ্য যাচাই করা যায়নি? যদি না গিয়ে থাকে তার কারণ কি? আর যদি এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে তাহলে তার মোকাবিলা কিভাবে হবে? আগামী সপ্তাহে কমিশনের পর্যালোচনা বৈঠকে হয়তো এই জট কিছুটা পরিষ্কার হতে পারে। হয়তো, কিন্তু এই বিতর্কের রেশ যে সহজে মিটবে না তা বলাই বাহুল্য। এই যে রাজনৈতিক বিতর্কের কথা আমরা বলছি, এর ফলে তো একটা ধারণা তৈরি হতে পারে যে রাজ্যের বাকি সব কাজ হয়তো থেমে আছে। হতে পারে। বিশেষ করে যখন দুর্নীতির অভিযোগ ওঠে, তখন প্রশাসনিক সংস্থাগুলো কি করছে সেই প্রশ্নটাও আসে। আর এখানেই ইডির সাম্প্রতিক অভিযানের খবরটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। ঠিক, রাজনীতির এই উত্তাপের মধ্যেই আমরা দেখলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে একযোগে একটা বিশাল অভিযান চালিয়েছে অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে। হ্যাঁ, দুর্গাপুর, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, আসানসোলের মতো জায়গা থেকে শুরু করে ঝাড়খণ্ডের ধানবাদ, রাঁচি, অভিযানের পরিধিটাই বুঝিয়ে দেয় যে তদন্তকারীরা একটা অনেক বড় চক্রের পেছনে রয়েছে। এই অভিযানের সময়টাকে একটু ভাবার মতো নয়? কিরকম? মানে একদিকে যখন ভোটার তালিকা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের একটা সংঘাতের আবহ তৈরি হয়েছে, ঠিক তখনই কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা, এটা কি কোনো ভিন্ন বার্তা দিচ্ছে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। এই অভিযানের সময়টা সত্যিই চোখে পড়ার মতো। বিরোধীরা তো এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলবেই। তাকে ব্যবহার করা হচ্ছে। এর ফলে যা হয়, দুর্নীতির মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু রাজনৈতিক বিতর্কের ধুলোয় কিছুটা ঝাপসা হয়ে যায়। যদিও ইডি সূত্রের দাবি, তাদের কাছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। একদম। অভিযানে কি কি পাওয়া গেছে সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, যা খবর পাওয়া যাচ্ছে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, কয়লা পরিবহনের রেকর্ড আর কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য উদ্ধার হয়েছে। তার মানে একটা বড় নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করছে। তদন্তকারীদের অনুমান তো সেটাই, একটা বড় নেটওয়ার্ক কাজ করছে যার শিকড় 2 রাজ্যের মধ্যেই ছড়িয়ে আছে, এবং এর সঙ্গে কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীর যোগসাজশের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সুতরাং এটা শুধু একটা বিচ্ছিন্ন অভিযান নয়, এর প্রভাব আগামী দিনে আরও গভীর হতে পারে। হতেই পারে। তার মানে একদিকে যেমন আর্থিক দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, তেমনি অন্যান্য অপরাধ দমনেও কিন্তু সংস্থাগুলো সক্রিয়। অবশ্যই। যেমন শিলিগুড়িতে বিএসএফের অভিযানে প্রায় 4 কেজি সোনা উদ্ধারের ঘটনা। এটা বুঝিয়ে দেয় যে আন্তর্জাতিক চোরাচালান চক্র বেশ সক্রিয়। একদম। আবার দেখুন, উত্তর 24 পরগনার এক তরুণীর রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তভার নিয়েছে। হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্টে অসঙ্গতি মেলায় বিষয়টা এখন আরও জটিল হয়ে উঠেছে। এই ঘটনাগুলো একসঙ্গে দেখলে বোঝা যায় বড় আকারের আর্থিক দুর্নীতি থেকে শুরু করে স্থানীয় স্তরের অপরাধ, আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু বিভিন্ন স্তরে কাজ করে চলেছে। তাহলে একদিকে আমরা দেখছি রাজনৈতিক চাপানুতোর, দুর্নীতির তদন্ত, সব মিলে রাজ্যের একটা বেশ হতাশাজনক ছবি উঠে আসছে। কিন্তু মুদ্রার অপর পিঠও তো আছে। হ্যাঁ, মুদ্রার অপর পিঠে কি কোনো আশার আলো আছে? অর্থনীতির চাকা কি আদৌ ঘুরছে? দুর্গাপুরের একটা খবর কিন্তু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, এই নেতিবাচক খবরের ভিড়ে এটা একটা অত্যন্ত ইতিবাচক ঘটনা। দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে একটি নতুন ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি ইউনিট। এটা দারুণ খবর, বিশেষ করে দুর্গাপুর আসানসোলের মতো একটা পুরনো শিল্পাঞ্চলে, যেখানে এতদিন শুধু লোহা আর কয়লার কথাই শোনা যেত, সেখানে একটা ইলেকট্রনিক্স ইউনিট। এটা কি ওই অঞ্চলের অর্থনীতির জন্য একটা গেম চেঞ্জার হতে পারে? হতেও পারে, কারণ এই শিল্পাঞ্চল মূলত লৌহ ইস্পাত বা কয়লার মতো চিরাচরিত শিল্পের ওপর নির্ভরশীল। সেখানে এই ধরনের একটা আধুনিক প্রযুক্তির কারখানা চালু হওয়া মানে অর্থনীতির বৈচিত্র্য বাড়ছে। শিল্পমহলের দাবি, এই কারখানায় প্রায় 1200 নতুন কর্মসংস্থান হতে পারে। এটা স্থানীয় অর্থনীতির জন্য একটা বিরাট ব্যাপার। শুধু তাই নয়, এর একটা প্রতিথি মূল্য আছে, তাই না? ঠিক, যখন রাজ্যে বিনিয়োগ আসছে না বলে একটা প্রচার রয়েছে, তখন এই ধরনের একটা কারখানা চালু হওয়া বিনিয়োগকারীদের কাছে একটা ইতিবাচক বার্তা পাঠায়। আর সেই কারণেই হয়তো রাজ্য সরকার ডিসেম্বরের মাঝামাঝি কলকাতায় একটি মেগা বিজনেস সামিট আয়োজন করার পরিকল্পনা করছে। লক্ষ্যটা স্পষ্ট, আরও বিনিয়োগ আকর্ষণ করা। কিন্তু এখানে আমার একটা সংশয় আছে। কি বলুন তো? একদিকে যখন রাজ্যে ভোটার তালিকা বা কেন্দ্রীয় সংস্থার তদন্ত নিয়ে এত রাজনৈতিক অস্থিরতা, তখন কি বিনিয়োগকারীরা এখানে আসতে ভরসা পাবেন? এই বিজনেস সামিট কি আদৌ সফল হবে? এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো বিনিয়োগের প্রথম শর্ত।
রাজ্যের এই রাজনৈতিক সংঘাতের আবহে শিল্পায়নের প্রচেষ্টা, এই বৈপরীত্যটা খুব চোখে পড়ার মতো। একদিকে সরকার দেখাতে চাইছে যে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, উন্নয়নের কাজ থেমে নেই। অন্যদিকে বিনিয়োগকারীরা পরিস্থিতিটা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছেন। এই সামিট সরকারের জন্য একটা লিটমাস টেস্টের মতো হতে চলেছে। কিন্তু এই আশার খবরের পাশেই তো মুদ্রার অন্য পিঠটাও রয়েছে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের কথা বলছেন? হ্যাঁ, একদিকে নতুন বেসরকারি কারখানা, অন্যদিকে সরকারি চাকরির দাবিতে হাজার হাজার প্রার্থীর আন্দোলন। ছবিটা যেন একেবারে উল্টো। আপনি দুটো ভিন্ন দিকের কথা বলছেন, কিন্তু আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। কিভাবে? আমার মনে হয় দুটো ঘটনা আসলে একটাই সমস্যার দুই পিঠ। সরকারি চাকরির প্রতি এই বিপুল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কারণ বেসরকারি ক্ষেত্রে স্থিতিশীল এবং ভালো বেতনের চাকরির সুযোগ যথেষ্ট তৈরি হচ্ছে না। দুর্গাপুরের ওই একটি কারখানা ব্যতিক্রম হতে পারে, কিন্তু সার্বিক চিত্রটা এখনও উদ্বেগজনক। তাই এসএসসি প্যারাটিচাররা যখন ধর্মতলায় অবস্থান করেন বা প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন হয়, তখন বুঝতে হবে সমস্যাটা অনেক গভীরে। এই আন্দোলনরত চাকরি প্রার্থীদের জন্য কি কোনো আশার খবর আছে? তাদের অপেক্ষা কি শেষ হতে চলেছে? একটা ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। সরকারি সূত্রে শোনা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এটা তো বড় খবর। যদিও এটা এখনো চূড়ান্ত নয়, তবে এই খবরটা হাজার হাজার প্রার্থীর জন্য কিছুটা হলেও স্বস্তির হতে পারে। কিন্তু আসল বিষয় হলো নিয়োগ প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ এবং দ্রুত হয়। তাহলে এখানে অর্থনীতি আর কর্মসংস্থানের ছবিটাও বেশ জটিল। একদিকে বেসরকারি বিনিয়োগ টানার চেষ্টা, অন্যদিকে সরকারি নিয়োগের দাবিতে তীব্র চাপ। এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটাই তো প্রশাসনের কাছে সবচেয়ে কঠিন কাজ। নিঃসন্দেহে নতুন শিল্প যেমন প্রয়োজন, তেমনি সরকারি ক্ষেত্রে স্বচ্ছ এবং সময়মতো নিয়োগও জরুরি। কারণ এর সঙ্গে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত তরুণের ভবিষ্যৎ জড়িয়ে আছে। দুটোই রাজ্যের স্থিতিশীলতার জন্য সমান গুরুত্বপূর্ণ। আর এই সব রাজনৈতিক, অর্থনৈতিক আর প্রশাসনিক উত্তাপের মধ্যে কলকাতা কিন্তু এখনও ঠান্ডার জন্য মুখিয়ে আছে। আবহাওয়াটা যেন পুরো রাজ্যের মেজাজের সঙ্গেই তাল মেলাচ্ছে, একটা অস্বস্তিকর অবস্থা। একদম। ডিসেম্বরের শুরুতে ঠান্ডা পড়বে বলে আশায় আছে আমরা সবাই। তবে রাজনীতির মাঠের গরম কমার কোনো লক্ষণ কিন্তু আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা বরং একটু বেড়েছে, বাতাসে আর্দ্রতাও বেশি। উত্তরবঙ্গের আকাশ অবশ্য মেঘলা, সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। জাকিয়ে শীতের জন্য কলকাতাকে তাই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? ছবিটা বেশ বহুমুখী। একদিকে রয়েছে ভোটার তালিকা নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত এবং কেন্দ্রীয় সংস্থার প্রশাসনিক তৎপরতা, যা রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। আর অন্যদিকে রয়েছে অর্থনৈতিক অগ্রগতির একটা মরিয়া চেষ্টা। নতুন কারখানা, বিজনেস সামিটের পরিকল্পনা এবং এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ, যাদের আকাঙ্ক্ষা একটাই, একটা স্থিতিশীল চাকরি আর উন্নত জীবন। এই আপাত অসংযমসুক্ত ঘটনাগুলো আসলে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। তাহলে আজকের আলোচনা থেকে একটা বড় ভাবনা উঠে আসছে। হ্যাঁ, আর সেই ভাবনাটা হলো রাজ্যের এই রাজনৈতিক সংঘাত এবং প্রশাসনিক পদক্ষেপের আবহে শিল্পায়ন ও কর্মসংস্থানের মতো জরুরি বিষয়গুলো শেষ পর্যন্ত কতটা এগোতে পারবে। ভবিষ্যতের পশ্চিমবঙ্গ এই দুই ভিন্ন স্রোতের মধ্যে ভারসাম্য রেখে কিভাবে এগিয়ে যাবে, সেটাই এখন দেখার। আসল পরীক্ষাটা হলো এই অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা রাজনৈতিক অস্থিরতাকে ছাপিয়ে যেতে পারবে, নাকি রাজনৈতিক সংঘাতই শেষ পর্যন্ত উন্নয়নের গতিকে থামিয়ে দেবে। উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা রইল।